বিয়ের পরেই প্রথম নিজের শ্রদ্ধেয় বর সায়নের হাতে চড় খেয়ে গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে আছে নীলাশা। চড়টা জোরেই লেগেছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটার তবুও কোনো নড়চড় দেখতে পাচ্ছে না। সে বেশ রাগী গলায় বলে উঠল, একটা কথা 100 বার বলার পরেও মাথায় ঢোকে না নাকি? তার তো আগেই ছিঁড়া ছিল, এখন তো পুরো মাথায় ড্যামেজ। নীলাশা তখনও গালে হাত ঘষছে, চোখ জোড়া অভিমানের অশ্রুতে টইটুম্বর হয়ে আছে। এই প্রথমবারের মতো খাওয়া চড়টা এত জোরে লেগেছে যে গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে শিওর। বিষয়টা ভাবতেই চোখ থেকে পানিটা টুপ করে পড়ে গেল। সায়ন হয়তো ভরকালো। অন্যদিকে ফিরে ভ্রু কুচকে বলল, বাধ্য করলে হাত তুলতে। নীলাশা চোখ নামিয়ে নিল, জোরে জোরে 2 বার শ্বাস নিয়ে আটকে আসা গলায় বলল, হয়েছে শান্তি, থ্যাংক ইউ সো মাচ। বলে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নীলাশা চলে গেল। সায়ান জোরে জোরে শ্বাস ছাড়ছে, রাগে এখনও কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার। নীলাশা জানে যে সায়ানের অল্পতেই রেগে যাওয়ার বাজে স্বভাব রয়েছে, তারপরে একই কথার বলার কি কোনো মানে হয় বুঝতে পারে না সায়ান। তন্দ্রা নামক মেয়েটি এখন তার অতীত মাত্র, সায়ান একজন পুলিশ। সেই হিসাবে কেস সলভ করতে হলে কে এক্স গার্লফ্রেন্ড কে কি সেসব দেখলে চলবে না। আপাতত সে তন্দ্রার বাসার পাশে হয় একটা খুন নিয়ে তদন্ত করছে, সেই জন্য আজ তাকে তন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করতে হয়েছে। সেই খবর টিভিতে দেখেছে নীলাশা। ঠিক তখন থেকে ফোনের উপর ফোন দিয়ে সায়নকে খোঁচা মেরেই চলেছে। বাসায় আসার পরেও সায়ন শান্তি পাচ্ছে না, আর না নীলাশা চুপ করে বসেছে। সায়ন আসতেই নীলাশার প্রশ্ন, খেতে দেব না একটু পর, টায়ার্ড আমি। কেন, তন্দ্রার বাসায় খেয়ে আসলেই পারতেন। মানে? ভ্রু কুচকে। হ্যাঁ, এত মানে মানে করার কি আছে, আমি টিভিতে দেখেছি কিভাবে তন্দ্রাকে প্রশ্ন করার সময় বেচারি কেঁপে কেঁপে উঠছিল। আহারে, এতদিন পর ভালোবাসার মুখে উক্তি শুনে বেচারির একদম ফিলিংস উপচে পড়ছে। কী সব বলছো নীল? রাগী গলায়। ও, এখন আমার কথা বিষাদ লাগছে? তন্দুরিটাকে তো ঠিকই বলেছিলেন, আপনি পানি খেয়ে বসে উত্তর দিতে পারেন। কেন রে, এত মায়া লাগে কেন, এত পীড়িত? তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না, আমাকে বোঝাতে হবে না। বেশি হচ্ছে নীলাশা। আমি বুঝি না ভেবেছেন? এতদিন পর নিজের ভালোবাসার তন্দুরিকে দেখে একদম ভালোবাসার মায়া মহব্বত উপচে উপচে পড়ছিল। এতটুকু বলতেই নীলাশার গালে চড় পড়ল। আর এর পরের কাহিনী তো আমরা সবাই জেনেই গেছি। নীলাশা যেতেই সায়ান সোফায় ধূপ করে বসে পড়ল। সারাদিনের ক্লান্তিতে সায়ানের অবস্থা বেহাল, একটা শাওয়ার দরকার ভেবেই সে শাওয়ার নিতে চলে গেল। এদিকে নীলাশা আর আগে ফোঁস করতে করতে রুমে ঢুকে ব্যাগ গোছাতে লাগলো, আর বিড়বিড় করতে লাগলো, থাকবই না আর, থাকুক নিজের তন্দুরিকে নিয়ে। বুঝি তো আমি, নিজের তন্দুরিকে পেয়ে এখন নীলাশাকে কি আর মনে রাখবে, বেডা মানুষ। বলেই নীলাশা ধূপধাপ করে সায়নকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। পরে ওয়াশরুম থেকে আওয়াজ আসায় বুঝলো সে সায়ন গোসলে। নীলাশা ভাবলো যে নক করবে, হাতটা এগিয়ে নিয়ে ফিরিয়ে আনলো, আর বিড়বিড় করলো, আমাকে বলে যায় নাকি কোথাও যে আমি যাব। ভেবেই সে মুখ ভেঙচি কাটলো, তারপর চুলগুলো উড়িয়ে ধূপধাপ পায়ে রুম থেকে বের হয়ে গেল। বেশ কিছু সময় পর গোসল করে খালি গায়ে গলায় টাওয়াল ঝুলিয়ে বের হলো সায়ান। এক হাত দিয়ে চুল মুছছে সে, কালো রঙের ট্রাউজার পরা। বিছানায় বসতে বসতে ডাকলো, নীল, খাবার দাও। বলতে বলতে সায়ানের চোখ পড়ল সোফার সামনে থাকা টি টেবিলে, খাবারগুলো সাজানো রয়েছে। সায়ান দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট পরে খাবারের সামনে বসে পড়ল। নীলাশা রুমে নেই। সায়ান আবারও ডাকলো, নীল, খেতে আসো। আমি জানি যে তুমি আমার সাথে খাওয়ার জন্য বসে থাকো। তবুও কেন জবাব এলো না। এমনিতেও সায়ান পুরো বাসায় একা। রাজ চৌধুরী আর শিশির চৌধুরী গ্রামের বাড়িতে গেছে কিছু কাজে, সাথে সায়নের ফুপি কেয়ার ফুপাও রয়েছে। তাই সায়ান পুরো বাসায় একাই, আর নীলাশাও ছিল, যাকে এখন সায়ান পাচ্ছে না। সায়ান নিজের হাতের দিকে তাকাতেই তার মনে পড়ল নীলাশাকে চর মারার কথা। সায়ান মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে চ শব্দ করে বলল, শিট, কোথায় গিয়ে বসে আছে এখন কে জানে। সায়ান চট জলদি উঠে দাঁড়ালো, নীলাশাকে পুরো বাড়ি খুঁজেও পেল না। এবার সায়ান বেশ চিন্তায় পড়ে গেল, অনেক ভেবে ছাদে গিয়েও পেল না। সায়ান এবার আলমারি খুললো কোট বের করতে, বাইরে ভালোই ঠান্ডা। বাইরে গিয়ে খুঁজবে সে, কিন্তু আলমারিতে নীলাশার শাড়ি পেল না সে। বুঝলো নীলাশা ব্যাগ গুছিয়ে চলে গেছে। সায়ান এবার কপালে আঙুলের সাহায্য স্লাইড করতে করতে বিরক্ত হয়ে বলল, কি করলাম এটা আমি? এখন এই পাগলকে কে বোঝাবে, কই খুঁজবো? ভাবতে ভাবতে সায়ান কোট পরে খাবারগুলো ফ্রিজে রেখে বেরিয়ে পড়ল। বাড়ির গাড়িও নেই, হয়তো প্রলয়দের বাসায় গেছে। ভেবেই সায়ান নিজের গাড়ি স্টার্ট করলো। রাত 10টার উপরে বাজে, সবাই খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেছে। অথচ আমাদের সিরাত মহাশয় এখনও টেবিলে বসে বসে আচার খাচ্ছেন, তাও খিচুড়ি দিয়ে। সামনেই প্রলয় মাথায় হাত দিয়ে বসে আছে, আর করুণ গলায় বলছে, আর কত সিরাত, এত খেলে পেট খারাপ করবে তো। সিরাত প্রলয়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল,
আপনার কি আমার খাওয়া সহ্য হচ্ছে না? আরে না ছি, এমন কি করে হয়? আমি বিরক্ত আমার সিরাতকে কখনো খেতে না করি, বরং বলি খাও আরও গোলুমোলু হও। কিন্তু এই আচার খেলে তো পেট খারাপ করবে। দেখুন এটা ফুপি আমার জন্য বানিয়েছেন আর আমি খাবো। এখন সামনে থেকে সরুন তো, আমার সিরিয়াল ভেস্তে গেল। প্রলয় হাতে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। সিরাতের এই মাত্রাতিরিক্ত আচার খাওয়াটা তার মোটেও পছন্দ হচ্ছে না। কেন খাবে এসব? এদিকে সিরাত তো নিজের মতো করে সিরিয়াল দেখছে আর খাচ্ছে। আগের থেকে একটু গোলুমোলু হয়েছে সে, সারাদিন বাসায় বসে থাকলে যা হয়। গালগুলো ফুলে একটু গোল গোল হয়ে গেছে। এই গালগুলো ভীষণ ভাল লাগে প্রলয়ের, মনে হয় টুক করে চুমু খেয়ে দিতে। ভাবতেই প্রলয় হেসে ফেলল। সিরাতের দিকে এগিয়ে আসতেই সিরাত খাওয়া বন্ধ করে ভ্রু উঁচিয়ে বলল, কি সাহেব, মতলব কি? প্রলয় না বোধক মাথা নাড়িয়ে হাসল। সিরাত একটা ভ্রু উঁচিয়ে তাকালো। প্রলয় এগিয়ে এসে সিরাতের এক গালে চুমু খেতেই কলিং বেল বেজে উঠল। প্রলয় থেমে গেল। সিরাত হাতের তালু দিয়ে প্রলয়কে হালকা ধাক্কা দিয়ে বলল, এত রাতে কে এসেছে দেখুন না। প্রলয় দীর্ঘশ্বাস ফেলল, তারপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি দরজা খুলছি, কিন্তু এসে যদি বয়াম খোলা পায় আর এই অবস্থায় দেখি, তাহলে কিন্তু আপনার খবর আছে, জলদি হাত ধুয়ে আসুন। সিরাত মাথা নাড়ায়, বয়াম লাগিয়ে হাত ধুতে চলে যায়। প্রলয় দরজা খুলতেই নীলাশা হনহন করে বাড়িতে ঢুকে পড়ল। প্রলয় দরজা লাগাতে লাগাতে অবাক হয়ে বলল, কি রে তুই এত রাতে? নীলাশা প্রলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ এখন এই বাসা থেকেও তাড়িয়ে দে। সায়ন্ত মন থেকে তাড়িয়ে দিয়েছে। বাসা থেকে তাড়ানোর আগেই আমি নিজেই চলে এসেছি। প্রলয় কিছু বলার আগে পেছন থেকে সিরাতের উল্লাসিত কণ্ঠ ভেসে এলো, নীল পাখি, ওয়াও, আই এম সো এক্সাইটেড। আজকে আমরা একসাথে রাতে মুভি দেখব, ওকে? নীলাশা সিরাতকে দেখে হেসে ফেলল, এগিয়ে এসে বলল, হ্যাঁ একদম, এই বোরিং লাইফ আর ভালো লাগছে না। আজ আমরা দুজন মিলে পার্টি করব সিরাত। ওকে ভাবি, চলো তোমার রুমে যাই। বলতে বলতে সিরাত নীলাশাকে টেনে নিয়ে যাচ্ছে। প্রলয় আশ্চর্য হয়ে তাকিয়ে রইল আর বলতে লাগলো, এসব কি সিরাত, এখন তো আমাদের ঘুমানোর সময়। ধ্যাত, আপনি ঘুমান তো, আমি ঘুমাবো না। আমি আসলে কিন্তু আর বলতে পারল না প্রলয়, কারণ ততক্ষণে সিরাত চলে গেছে। এখন চিল্লানোটা বেহুদা। প্রলয় আর না ভেবে সিঁড়িতে পা রাখতেই আবারও কলিং বেল বেজে উঠল। প্রলয় ভ্রু কুচকে বলল, ধ্যাত, ভাল লাগে না। বলতে বলতে সে সায়নের ফোনে কল লাগালো। দরজা খুলতেই ফোন হাতে সায়নকে দেখতে পেল। কল কেটে বলল, আরে ভাইয়া, আমি তো আপনাকেই কল করছিলাম। সায়ন বাসায় ঢুকতে ঢুকতে বলল, আর বলিস না প্রলয়, নীল যা শুরু করেছে। হ্যাঁ, মাত্র বাসায় এলো, কিছু কি হয়েছে? শ্যান সব কিছু খুলে বলতে লাগলো প্রলয়কে। প্রলয় সবটা শুনে বলল, আর এদিকে আমার বউ নিয়ে টানাটানি, মানে সিরাত কই, তাড়াতাড়ি করার মধ্য দিয়ে ওর জন্য কিছু আনতেও পারি নাই। না আনলেও হবে, বাসায় ওর পছন্দের সব কিছুই থাকে। তার রাতে উঠলে খিদে পায়, থাক খাওয়া ভালো। হ্যাঁ তা ঠিক, কিন্তু এখন তো কাণ্ড ঘটে গেছে। বলতে বলতে দুজন এসে নীলাশার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজায় নক করতেই সিরাত বলে উঠল, প্রলয় ঘুমোতে যাও তো, আমরা পরে ঘুমিয়ে যাব। দরজা খোলো তো। ধ্যাত, সিরাতে সে দরজা খুলতে সায়ানকে দেখতে পেল। অবাক হয়ে বলল, ভাইয়া তুই এত রাতে? সায়াব অসহায় গলায় বলল, আপনার ভাবির জন্য। প্রলয় সিরাতকে টেনে বাইরে নিয়ে এসে সায়ানকে ঠেলে ঢুকিয়ে দিল রুমের ভেতরে। সিরাত চিল্লানি দিয়ে বলল, উফ, প্রলয় তুমি কি শুরু করেছো? সায়ান রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। নীলাশা বিছানায় বসে বসে লোশন দিচ্ছে। পরনে হয়তো অনেক আগের নাইট ড্রেস, যেগুলো নীলাশা আগে পরতো। সায়ানকে দেখে নীলাশা পায়জামা নামিয়ে নিল, উঠে দাঁড়িয়ে বলল, আপনি? প্রলয় এদিকে জোরপূর্বক সিরাতকে কোলে নিয়ে বলল, সায়ন ভাইয়া, এনজয় ইয়োর সেলফ। বলে সে পকার পার। এদিকে সিরাত নামাতে বলেই চলেছে, কিন্তু প্রলয় আজ শুনবে না বলে পণ করেছে। বিছানায় এসে সিরাতকে বসিয়ে দিল প্রলয়। সিরাত গাল ফুলিয়ে বলল, এটা কি হলো? বেশ হলো, এটা মোটেও ঠিক না। আমি আর ভাবি আজকে রাতে মুভি দেখার প্ল্যান করেছিলাম। হ্যাঁ তো চলো আমরা দেখি। বলতে বলতে প্রলয় ল্যাপটপ নিয়ে এলো। সিরাত গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে বলল, তোমার সাথে আর কত মুভি দেখবো? নীল ভাবির মনটা খারাপ, ওর সাথে দেখতাম। আরে ধ্যাত, ওদের মধ্যে সব মিটমাট করতে দাও। একদমই করতে দেব না, মানে? অবাক হয়ে, আরে সব সময় ছেলেরাই জিতবে নাকি? তোমরা যখন যা খুশি বলে দেবে আর আমরা শুধু সহ্যই করে যাব? তোমাদেরও শাস্তির দরকার আছে। ভাবছি আমিও মাঝে মধ্যে এইভাবে বাপের বাড়ি গিয়ে বসে থাকবো। প্রলয়ের ভ্রু কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে বলল, কি বলছো এসব? সিরাত ঢোক গিলে বলল, ঠিকই তো বলেছি, বেশি সাহস হয়ে গেছে মনে হচ্ছে। বলতে বলতে প্রলয় সিরাতের দিকে এগোতে লাগলো। সিরাত বিছানায় আছোয়া হয়ে পেছোচ্ছে। প্রলয় হাঁটুতে ভর দিয়ে এগোচ্ছে। সিরাত আঙুল তুলে বলতে লাগলো, দেখো, দেখাও। ধ্যাত, আমি বলছি যে আমার ভাইয়া কিন্তু পাশের রুমে, বেশি করলে কিন্তু একদম। বলতে বলতে সিরাত শুয়েই পড়ল। প্রলয় এগিয়ে এসে উপুর হয়ে সিরাতের দুই পাশে হাত রাখলো। সিরাত ঢোক গিলে বলল, হচ্ছেটা কি? অনেক কিছুই।
আমি কিন্তু এখন আমি কিন্তু এখন প্রলয় আরও একটু এগিয়ে এলো, সিরাতের ঠোঁট বরাবর ঠোঁট ছুঁয়ে বলল, কি? সিরাত চুপ হয়ে গেল, চোখ খিচে বন্ধ করে নিল। হাসলো প্রলয়। সিরাতের হাতের ভাঁজে হাত রাখতেই সিরাত হাতের দিকে তাকালো অবাক হয়ে। তৎক্ষণাৎ গলায় মুখ ডোবালো প্রলয়। সিরাত ওদিকে ফেরার আগে প্রলয়ের স্পর্শে কাতর হয়ে চোখ বন্ধ করে নিল। প্রলয় ক্রমশ সিরাতকে নিজের কাছে টেনে নিচ্ছে, প্রতিটা মুহূর্তকে অনুভব করছে প্রখরভাবে। নীলাশা এসে হাত দিয়ে ধাক্কা দিতে লাগলো সায়ানকে। সায়ান নীলাশাকে বাধা দেওয়ার চেষ্টা করে বলছে, আরে বাবা, এত রাগার কি আছে? আচ্ছা, আমি বোঝাচ্ছি। কিছু বোঝাতে হবে না আপনাকে, আপনি ভীষণ বাজে, ভীষণ ভীষণ। বের হন আমার ঘর থেকে, বের হন বলছি। কেন এসেছেন? আরে এসেছি তো তোমার জন্যই, আমি বলেছি আসতে তোকে, কেন এসেছিস? সায়ান জিভে কামড় দিয়ে বলল, ছি ছি নীল, এসব কি ভাষা? শ্বশুরবাড়িতে আমার ইজ্জত রাখবে না মনে হচ্ছে। আসছি ইজ্জত নিয়ে, যখন এক্সের সাথে যাচ্ছিলি কথা বলতে তখন। আরে এটা নিয়ে আর কত কাহিনী করবা? তুমি নিজেও জানো যে তোমার সায়ান এমন না। নীল চুপ হয়ে গেল। সায়ান বুঝলো যে নীলাশার মনটা একটু গলেছে। সায়ান এবার আলতো করে নীলাশাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নীলাশা তাও হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সায়ান জোর করে ধরে রেখে কানের কাছে মুখ নিয়ে বলছে, আরে একটু শান্ত হও না, দেখো তুমি তো জানোই যে তোমার সায়ান শুধু তোমাকেই ভালোবাসে। তাও এত রাগ করছো কেন? মারার সময় মনে ছিল না? নাক টেনে। ইস সরি, খুব সরি। তুমি তো জানোই যে আমার রাগ উঠলে হুঁশ থাকে না। এমনিতেও সারাদিনে খুব টায়ার্ড ছিলাম, বারবার একই কথা বলাতে রেগে গিয়েছিলাম নীল। সো সরি। বলতে বলতে নীলাশার মুখোমুখি দাঁড়ালো সায়ান। নীলাশা মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। সায়ান কানে হাত দিয়ে বলল, এই দেখো কানে ধরছি। নীলাশা মুখ টিপে হাসলো। সায়ান চোখ ছোট ছোট করে বলল, আবার হাসা হচ্ছে? মোটেও না। সায়ান এক হাত দিয়ে কোমর ধরে টান দিল নীলাশার, নিজের সাথে মিশিয়ে নিল মুহূর্তেই। নীলাশা আচমকা এমন হওয়ায় চমকে গিয়ে বলল, কি? কিছু না, ধীর গলায়। নীলাশা চোখ নামিয়ে নিল। সায়ানের এই নেশাক্ত চোখের দিকে তাকিয়ে থাকা যে বড্ড দায়। সায়ান নীলাশার যেই গালে আঙুলের ছাপ স্পষ্ট, সেই গালে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, সরি নীল, খুব করে অন্যায় না হলে আর কখনো মারবো না, প্রমিস। নীলাশা চোখ তুলে তাকালো, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি? তাও মারবেন? আরে আমি এটা বোঝাইনি তো। বুঝেছি তো আমি। বলতে বলতে নীলাশা বিছানায় গিয়ে কম্বল নিয়ে শুয়ে পড়ল। সায়ানও এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এই না সব ঠিক হয়েছিল? নীলাশা সায়ানের হাতটা পেট থেকে সরানোর চেষ্টা করে বলল, মোটেও কিছুই ঠিক হয়নি। হাত সরান বলছি, বাজে লোক, ছাড়ুন আমায়। সায়ান আরও শক্ত করে ধরে বুকের মধ্যে লুকানোর চেষ্টা করে বলল, সরি 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 নীল পাখি, আর কখনো মারবো না, সত্যি। নীলাশা তাও সায়ানকে ইচ্ছে মতো খামচি দিচ্ছে। শেষ পর্যন্ত না পেরে নীলাশার গলায় মুখ গুজে দিল সায়ান। গলায় তীক্ষ্ণ স্পর্শ পেতেই মুখের ভঙ্গি পাল্টে গেল নীলাশার। চোখ খিচে বন্ধ করে ভ্রু কুচকে বলল, উফ, এটা কেমন রাগ ভাঙানো? সায়ান মুখ তুলে মুচকি হেসে বলল, তুমি এটাই ডিজার্ভ করো। নীলাশা কিছু বলতে যাবে, তার আগে সায়ান নীলাশার অধর জোড়া কামড়ে ধরল। নীলাশা খামচে ধরল সায়ানের পিঠ। সায়ান নীলাশার অধর জোড়া ছেড়ে গালে ছোট ছোট চুমু দিতে লাগলো। আলতো আদরে নীলাশার অভিমানকে ধুয়ে মুছে দিল। এই ভালোবাসা যেন শেষ হওয়ার নয়। আবারও নীলাশার অভিমানকে ধুয়ে দিয়ে নীলাশাকে আপন করে নিল সায়ান। নীলাশা সায়ানকে আচমকা ধাক্কা দিয়ে বলল, আপনার কি হুঁশ জ্ঞান হবে না নাকি? আপনি এখানে এসেও শুরু করে দিয়েছেন? সায়ান নীলাশার কপালের চুলগুলো সরিয়ে চুমু দিয়ে বলল, আরে ধুর, ভালোবাসার জন্য সময় স্থানকাল দেখতে হয় নাকি? জানো হুমায়ুন আহমেদ কি বলেছেন? কি বলেছেন? ভালোবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। কোন কথা কোন কাহিনীতে জুড়ে দিলেন? চুপ করো তো। বলেই নীলাশাকে আবারও আঁকড়ে ধরল সায়ান। সকল বাধা না মেনে আজ আবারও নীলাশাকে আপন করে নেয়ার পণ করেছে সায়ান। নমস্কার বন্ধুরা।